2 মিনিট আগেই চলে আসলাম। ফারহান ইয়াসাস, আসসালামু আলাইকুম। ফারহান কেমন আছো? ওয়ালাইকুম সালাম ভাইজান। ফাহমিদ ফারহান, ওয়ালাইকুম সালাম। নাজমুল আলম নাফিস, ওয়ালাইকুম সালাম। তাবাসসুম মাইশা, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। হামিম, শ্রুতি জলি, ওয়ালাইকুম সালাম। তোমরা এত সকালবেলায় ঘুম থেকে উঠে গেছো, আলহামদুলিল্লাহ। বিশাখা ইসলাম দিয়া, ওয়ালাইকুম সালাম। মেহেদি হাসান মাহমুদ সাদিদ, ওয়ালাইকুম সালাম। শ্রাবণী, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। যাই হোক, কালকে রাত্রে তোমাদের ঘুমটা নষ্ট করে দিয়েছি, তাই না? একটা প্রবলেম দিয়ে। ব্যাপার না, মাঝে মধ্যে এরকম ঘুম জাগতে হয়। ফারহান ইয়াসাদ, সুন্দর ছেলে, স্মার্ট বয়, নায়ক। আনাপ মসজিদ আবির, শুরু করেন ভাইয়া। শুরু করছি রে পাগলা, 2 মিনিট আগে তো চলে এসছি। হৃদয় প্রামাণিক, ওয়ালাইকুম সালাম। কানিজ ফাতেমা মিমৌসি, ওয়ালাইকুম সালাম। শতাব্দী ব্রহ্মা, কেবল ঘুম থেকে উঠছে, ওয়াসিং। তাহলে ঘুম থেকে উঠেছে তোমরা কয়েকজন, তাই না? ব্যাপার না। সৈকত শিহাব, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কালকে রাত্রে কিন্তু দেখে রাখেছি কমেন্ট ভাইজান, যে কে কে ক্লাস করবে। হ্যাঁ, কমেন্টে জানাইছে ভাই, আসি ভাই, ওকে ভাই, উপস্থিত থাকবো ভাই। ওগুলো কিন্তু দেখি, যে আজকে যদি এদের ক্লাসে না দেখি দিবনি কানের উপরে। জারিন, তাসনিম, নুসরাত, ক্যামিলিয়া, মেহেদি হাসান, রবিউল আওয়ালকে ডাকছে। নীতি সরকার দুর্নীতি করে কেবল বলছে আদাব ভাইয়া, আদাব। তো প্রথমে বলে রাখি, আজকের ক্লাসটি যেহেতু পাবলিক গ্রুপে হচ্ছে, তোমরা যে যত পারো তোমাদের বন্ধুদেরকে বা বিভিন্ন জায়গায় এই ক্লাসটা শেয়ার দিয়ে দাও। এখনই শেয়ার দিয়ে দাও সবাইকে। হ্যাঁ, সবাই দেখতে থাকুক, শেয়ার দাও। রুবেল হক আইডি থেকে, সাবরিনা সন্দীপ থেকে, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ঘুম থেকে উঠেছে, যাক আলহামদুলিল্লাহ। আমি কমেন্ট করছিলাম না, শুধু রিয়েক্ট দিয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো তোমরা আজকের ক্লাসটি অবশ্যই শেয়ার করবা। এখন থেকে শেয়ার দাও, লাইভ শেয়ার দিয়ে দাও বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে দেওয়ার মতো সুযোগ আছে সেখানে সেখানে লাইভ শেয়ার দিয়ে দাও। ক্লাসটা সবাই উপভোগ করুক। তো আমরা পাস নিয়ে কথা বলবো, আগেই বলেছি। তার আগে একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে গতকাল মানে আজকে রাত্রেই যে প্রবলেমটা আমি দিয়েছিলাম, সেই প্রবলেমটা ছিল অত্যন্ত অত্যন্ত সুন্দর, বাট তোমরা অনেকে ধরতে পারোনি, অনেকে বুঝতে পারোনি, আবার অনেকে এত সুন্দর সুন্দর সলভ দিয়েছে। আমি তো আসলে খুবই খুবই মানে খুশি হয়েছি যে যাই হোক 2-4টা ছেলে মেয়ে খুব সুন্দরভাবে এই প্রবলেমটা সলভ করেছে। প্রবলেমটা ছিল এরকম, যে এরকম রাস্তা ছিল, মোস্তাক, বুঝলা? তো এই প্রবলেমটাকে সলভ করি, তারপরে কথা হবে তোমাদের সাথে। হ্যাঁ, আমার প্রবলেমটা ছিল এরকম, যে
এরকম একটা প্রবলেম রাত্রে দিয়েছিলাম মোস্তাক, তুমি দেখো নি। হ্যাঁ, এটা এগুলো হচ্ছে রাস্তা, সব একটা শহরের রাস্তা। তো এই রাস্তার এখানে দিয়েছিলাম এ পয়েন্ট মনে হয়, এখানে দিয়েছিলাম বি পয়েন্ট, এখানে দিয়েছিলাম সি পয়েন্ট। ওকে, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। এদিকে দেখাইছিলাম যে এখানে জুয়েল ভাই এই রাস্তাতে গতিশীল, এটা দ্বারা বুঝাইছিলাম। এখানে বুঝাইছিলাম চিন্ময় ভাই। ওকে, আর এই জায়গাটাতে স্থির লিখে দিয়েছিলাম, এখানে স্থির উজ্জ্বল, রাইট? এখানে তাই বলা ছিল, অর্থাৎ সি বিন্দুতে উজ্জ্বল সাহেব স্থির ছিল, উজ্জ্বল ভাই আর কি। তো আমার প্রশ্ন ছিল এরকম যে রাত 3টায় উজ্জ্বল ভাই, চিন্ময় ভাই এবং জুয়েল ভাই, চিন্ময় ভাই এবং উজ্জ্বল ভাই যথাক্রমে এ, বি এবং সি বিন্দুতে অবস্থান করে, রাইট? জুয়েল ভাই কিন্তু এদিক থেকে গতিশীল, দেখো এদিক থেকে গতিশীল অবস্থায় থেকে 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 এ বিন্দুতে এসছে 3টার দিকে, চিন্ময় ভাই ও বি বিন্দুতে এসছে, আবার উজ্জ্বল ভাই সি বিন্দুতে স্থির ছিল, রাইট? 3টার পরে যেটা বলা হয়েছে, 3টার পরে এর বেগ দেওয়া ছিল, এর বেগ দেওয়া ছিল সম্ভবত ভি। ওকে, এটার কিছু দেওয়া ছিল না। আবার এখান থেকে এখানে ত্বরণ দেওয়া ছিল তোমার এ, রাইট? এরকম বলা ছিল। এবার বলা ছিল যে 3টার পরে মানে কি শর্তে, আরেকটা শর্ত দেওয়া ছিল যে এ বি ইকুয়াল টু বিসি, এ বি ইকুয়াল টু বিসি। 3টার পরে কি শর্তে এই জুয়েল ভাই, চিন্ময় ভাই এবং উজ্জ্বল ভাই সব সময় একই সরলরেখায় অবস্থান করবে, একই সরলরেখায় অবস্থান করবে। খুবই সিম্পল একটা অঙ্ক ছিল। ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, রাইট? এমনি তোমাদেরকে বোঝানোর জন্য, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এটা ধরলাম এ বিন্দু, এটা হচ্ছে 0 0 বিন্দু, এটা হচ্ছে তোমার বি বিন্দু, আর এটা মনে করা হচ্ছে সি বিন্দু। এটা হচ্ছে রাত 3টা অবস্থানে জুয়েল ভাই, চিন্ময় ভাই এবং উজ্জ্বল ভাইয়ের অবস্থান, রাইট? 3টার দিকে মনে করো আমাদের এই অবস্থানে তারা অবস্থান করে। বাট এই জুয়েল ভাই এদিকে গতিশীল ছিল কত বেগে মোস্তাক? ভি বেগে, রাইট? তাহলে আমি ধরে নিলাম টি সময় পরেও তারা একই অবস্থায় থাকবে। ওকে, টি সময় পরেও তারা কি করবে? একই সরল রেখায় থাকবে, ঠিক আছে, সব সময়। তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে টি সময় পরে এর অবস্থান এখানে, টি সময় পরে এর অবস্থান এখানে, অর্থাৎ এরকম ভাবে একটা সরল রেখা টানলাম, তাহলে টি সময় এর মানে এই যে জুয়েল ভাইয়ের সরণ হচ্ছে এইটুকু, আর টি সময়ে 3টার পর থেকে টি সময়ে জুয়েল ভাইয়ের সরণ এইটুকু, আর উজ্জ্বলের সরণ হচ্ছে এই দিকে। এবং এদিকে কি দেখানো হয়েছে দেখো, জুয়েল ভাই এবং চিন্ময় ভাইয়ের সরণ যেদিকে হবে, গতি যেদিকে হবে, উজ্জ্বল ভাইয়ের গতি কোন দিকে? বিপরীত দিকে। এবং এখানে বোঝানো হয়েছে উজ্জ্বল ভাই স্থির অবস্থান থেকে এ ত্বরণে গতিশীল, স্থির অবস্থান হতে এ ত্বরণে গতিশীল। এখন বলো ভাইজান, আমি যদি বলি যেটা এটা ভি বেগে যায়, তাহলে টি সময়ে এর সরণ হচ্ছে ভিটি, তাহলে এখানকার স্থানাঙ্ক, এটা মূল বিন্দু বলেছি, এটা মূল বিন্দু 0 0, তাহলে এখানকার স্থানাঙ্ক কত হবে? 0, ভিটি, অর্থাৎ ভূমি শূন্য, ভূজ শূন্য, আর কোটি মানে সরণ বোঝাইছি, রাইট? এখন আসো, আমি ধরে নিলাম এইটুকু হচ্ছে মোস্তাক হচ্ছে কি ধরবো এখানে, এটুকু মনে করো এন, এই যে এখান থেকে এটুকু এন, এমনি ধরে নিলাম। প্রশ্নে বলা আছে এ বি ইকুয়াল টু বিসি, তাহলে এইটুকু যদি এন হয় তাহলে এইটুকু এন হবে, রাইট? তাহলে এখানকার স্থানাঙ্ক কত হবে? এখন প্রশ্ন হচ্ছে চিন্ময়ের
বা চিন্ময় ভাইয়ের কোন প্রকার বেগও দেওয়া নাই, কিছু দেওয়া নাই, স্মরণও দেওয়া নাই। আমি ধরে নিলাম এটুকু এন আর এটুকু ওয়াই, এটুকু ওয়াই। তাহলে এখানকার স্থানাঙ্ক কি হবে মোস্তাক? এন কমা ওয়াই। হ্যাঁ, তাহলে এন ওয়াই। ওকে, এখন আসো এবার উজ্জ্বল ভাইয়ের অবস্থান, মানে টি সময় পরে, টি সময় পরে এখানে অবস্থান। তাহলে এখান থেকে এটুকু এন, তাহলে এটুকু তো এন, তাহলে এন আর এন 2n। তাহলে এখানকার ভুজ হচ্ছে 2n এবং কোটি, কোটি মানে উজ্জ্বল ভাই 3টার পরে টি সময় পরে এখানে আসলে তার স্মরণ কত, রাইট? তো সে এ ত্বরণে গেছে, আদি অবস্থা 0, তাহলে এখানে হবে হাফ এ টি স্কয়ার। এই হচ্ছে কাহিনী। তাহলে 3 জনের অবস্থান আমি লিখে নিয়েছি। এইবার আমার প্রশ্ন ভাইজান, এই 3 জন সব সময় একই সরল রেখায় অবস্থান করবে? প্রশ্নটা ছিল এরকম, একই সরল রেখায় অবস্থান করবে মানে কি? এই সরল রেখার উপরে যতগুলো বিন্দু আছে 2টা করে বিন্দুর ঢাল হবে সমান। তাহলে আমি যদি বলি প্রশ্ন মতে, তাহলে এটার ঢাল ইকুয়াল টু এটার ঢাল, কোনো আপত্তি আছে? কোনো আপত্তি থাকার কথা না। তাহলে এটার ঢাল মানে কি? কোটি দ্বয়ের অন্তর। তাহলে ভিটি মাইনাস ওয়াই ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর 0 মাইনাস এন মানে মাইনাস এন, এটা ইকুয়াল টু, তাহলে এর আবার এই দুটার ঢাল কোটি দ্বয়ের অন্তর, কোটি কত মোস্তাক? ওয়াই মাইনাস এর কোটি হাফ এ টি স্কয়ার ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর মাইনাস এন, এন মাইনাস 2n। ঠিক, তাহলে অতএব এই মাইনাস এন আর এই মাইনাস এন কাইটে একবারে কুচি কুচি হয়ে যায়। তাহলে থাকবে ভিটি মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস হাফ এ টি স্কয়ার। কি ক্লিয়ার? এবারে ওয়াইটাই পাশে পার করে নিয়ে যাও। তাহলে কত আসে মোস্তাক? তাহলে অতএব 2y ইকুয়াল টু ভিটি প্লাস হাফ এ টি স্কয়ার, রাইট? ও সরি, এখানকার স্থানাঙ্ক আমার একটু লেখা ভুল হয়েছে, মাইনাস এ টি স্কয়ার হতো, কারণ নিচের দিকে, সরি এটা একটু ভুল হয়ে গেছে, তোমরা একটু মাফ করে নিও, ঠিক আছে? তাহলে এখানে প্লাস কোটি দ্বয়ের অন্তর, এখানে প্লাস, তাহলে প্লাস হলে এই পাশে এসে মাইনাস হবে। দুঃখিত, হ্যাঁ, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মনে করো না যে উজ্জ্বল ভাই কি পড়াচ্ছে গেল। হ্যাঁ, এখানকার স্থানাঙ্ক তো 2n আর মাইনাস হাফ এ টি স্কয়ার, ঠিক আছে? তাহলে অতএব y ইকুয়াল টু ভি বাই 2 ইন্টু টি মাইনাস হাফ ইন্টু এ বাই 2 ইন্টু টি স্কয়ার, রাইট? তার মানে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? হোয়াট ইজ ওয়াই? ওয়াই মানে 3টার পরে চিন্ময় ভাইয়ের স্মরণ, রাইট? তাহলে এর স্মরণ ইকুয়াল টু চিন্ময় ভাই ভি বাই 2 আদিবেগ নিয়ে এ বাই কি জন্য এখন কাম নেই, ক্লাস নিচ্ছি। সরি, নেটওয়ার্কে মানে একটু সমস্যা হয়ে গেছিল। সরি নেটওয়ার্ক মানে একটু সমস্যা হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে কি বাবা তোমরা এটা বুঝলা? দেখো তো একটু প্লিজ, ইনসানিয়াত মাহজাবিন, এটা কি বুঝছো? এখন ক্লিয়ার? একটু একটু আটকে গেছিল মনে হয়, নেটওয়ার্ক সম্ভবত একটু আটকে গেছিল, এখন ক্লিয়ার। এখন কি ক্লিয়ার দেখা যায়? দেখো তো বাবা, এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শেষেরটুকু আরেকবার বলেন। হ্যাঁ আমি বলছি, আমি যেটা বলছি যে এতদূর পর্যন্ত তোমরা দেখতে পাইছিলে কিনা বলো? আমি কি করেছি দেখো, যে রাত 3টায় জুয়েল ভাইয়ের অবস্থান নিয়ে, চিন্ময় ভাইয়ের অবস্থান বি, আর উজ্জ্বল ভাইয়ের অবস্থান হচ্ছে সি, রাইট?
এখন আমি বলেছি উজ্জ্বল ভাই স্থির অবস্থায় ছিল, সে এ ত্বরণে যাত্রা শুরু করেছে। চিন্ময় ভাইয়ের কোনো অবস্থানই আমরা জানতাম না, সে ত্বরণে গেছে না মন্দনে গেছে না কিসে গেছে এটা জানি না আমরা। এবার আসো জুয়েল ভাই ভি বেগে, এখানে বোঝানো হয়েছিল যে জুয়েল ভাই ভি বেগে গতিশীল, তাহলে ভি বেগে সে 3টার দিকে যদি এ বিন্দুকে অতিক্রম করে টি সময় পরে 3 জনের অবস্থান যদি আমরা ব্যাখ্যা করি যে টি সময় পরে জুয়েল ভাই এখানে, চিন্ময় ভাই এখানে, উজ্জ্বল ভাই এখানে, এরা একই সরল রেখায় অবস্থান করবে সব সময় বলা ছিল, রাইট? তাহলে টি সময় পরে জুয়েল ভাইয়ের সরণ হচ্ছে ভিটি, তাহলে এটুকু বেগ যদি ভি হয় তাহলে টি সময় পরে এর সরণ হবে ভিটি, তাহলে এখানকার স্থানাঙ্ক হবে 0 ভিটি। আর আমরা এখান থেকে এইটুকুটাকে মূল বিন্দু ধরেছি, এখান থেকে এইটুকু এন ধরেছি, আর চিন্ময় ভাইয়ের সরণ ধরেছি ওয়াই টি সময়ে। ওকে, তাহলে এখানকার স্থানাঙ্ক হবে এন ওয়াই। এবার উজ্জ্বল ভাই এখানে অবস্থান করতেছিল 3টার দিকে, স্থির অবস্থায় ছিল। স্থির অবস্থা থেকে এ ত্বরণে টি সময় যাবত চলেছে সে, তাহলে তার সরণ হবে হাফ এ টি স্কোয়ার। যেহেতু আমি আদর্শ অক্ষ ব্যবস্থা নিয়েছি, তাহলে এখানকার স্থানাঙ্ক মানে কি এখান থেকে এইটুকু। প্রশ্নে বলা ছিল এ বি ইকুয়াল টু বিসি, তাহলে এ বি এর দৈর্ঘ্য এন, বিসি এর দৈর্ঘ্য এন, তাহলে এসি এর দৈর্ঘ্য কত 2n, তাহলে এর ভুজ হবে 2n, কোটি হবে যেহেতু নিচের দিকে মাইনাস হাফ এ টি স্কোয়ার। কি ক্লিয়ার? এবারে তোমার বলা ছিল এরা সব সময় একই সরল রেখায় অবস্থান করবে, তাহলে একই সরল রেখায় অবস্থান করলে এই সরল রেখার উপরিস্থিত যে কোনো দুটা বিন্দুর সংযোগ রেখাংশের ঢাল হবে সমান, তাহলে এই দুটা বিন্দুর ঢাল ইকুয়াল টু এই দুটা বিন্দুর ঢাল। ঠিক আছে, তাহলে এই দুটা বিন্দুর ঢাল মানে কি কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, 0 মাইনাস n। ওকে, আবার এই দুটা বিন্দুর ঢাল কোটিদ্বয়ের অন্তর y মাইনাসে মাইনাসে প্লাস হাফ এ টি স্কোয়ার ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর n মাইনাস 2n মানে মাইনাস n। এটা কাটে যায়, তারপরে এই জিনিসটা নিয়ে এসছি। এই জিনিসটা যখন নিয়ে এসছি তখন আমরা অ্যানালাইসিস করতে পারি এখানে। হ্যাঁ কবির চাচা আমি ক্লাসে আছি। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি বলো? এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে চিন্ময় ভাইয়ের সরণ রাত 3টার পরে, অর্থাৎ 3টার দিকে সে v/2 বেগে a/2 মন্দনে চলে, রাইট? তার মানে তোমাকে বলতে হবে যে 3টার সময় যদি চিন্ময় ভাই v/2 বেগ নিয়ে a/2 মন্দনে চলে তবেই তারা একই সরলরেখায় অবস্থান করবে। কি ক্লিয়ার? এবার কি ক্লিয়ার? দেরিতে আসলে তো বোঝা যাবে না ভাইজান। এবার কি ক্লিয়ার হয়েছে তোমাদের? প্লিজ তামিম রহমান, ইমাজিং ম্যাথ। হ্যাঁ হ্যাঁ ইমাজিং ম্যাথ, ঠিকই বলেছ। ফারহান এসাস ক্লিয়ার। অনিন্দিতা মণিগ্রাম বলছে ক্লিয়ার ভাইজান, ভেরি গুড। তাহলে আমি আরেকটা প্রশ্ন যদি দিই এখানে, তোমরা কিছু মনে করো না, আমি কে হ্যাঁ হ্যাঁ ক্লাস নিচ্ছি তো এখন, এখানে তো ওটা পাওয়া যাবে না। এবার দেখো আমি আরেকটা প্রশ্নের কথা বলছি, একবার এই ধরনেরই একটা প্রশ্ন। মনে করো ওই যে আমি গতকালকে অবশ্যই অ্যাডমিশন বেসে অঙ্কটা করাইছি, তারপরে আমি বলে দিচ্ছি এই স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে। গতকালকে অন্যভাবে করাইছিলাম, আজকে ভিন্নভাবে করাবো। মনে করো যমুনা সেতুর উপর দিয়ে আমি ট্রেনে করে ঢাকায় যাচ্ছি, ওকে? আর মনে করো জুয়েল ভাই বাসে করে ঢাকায় যাচ্ছে, ঠিক আছে? আমি ট্রেনে যাচ্ছি, জুয়েল ভাই বাসে। তো যাওয়ার সময় আমি মনে করো ট্রেনের জানালা দিয়ে ডান দিকে তাকিয়ে দেখি, যাওয়ার সময় ডান দিকে তাকিয়ে দেখছি জুয়েল ভাইয়ের বাসকে আমি দেখতে পাচ্ছি, ওকে? আমি আছি, জুয়েল ভাই আছে, আর পিছনে একটা ইলেকট্রিক পোল আছে, মানে ওই বাসের পিছনে ইলেকট্রিক পোলটা তো স্থির। তো আমি এখন জুয়েল ভাইকে বলছি ভাই একটু হটেন ভাই, আমি একটু পোলটা দেখব, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এমনই যে আমার একটা নির্দিষ্ট বেগ আছে, অর্থাৎ আমার ট্রেনের একটা বেগ আছে, জুয়েল ভাইয়ের বাসের একটা বেগ আছে, কিন্তু ওই পাশে যে পোলটা আছে সেই পোলের কোনো বেগ নাই, সেটা স্থির,
পোলটা তো আর গতিশীল হবে না নাকি আমাদের সাথে, সেটা হবে না। কিন্তু দেখলাম আমি এদিকে যাচ্ছি, জুয়েল ভাই ওই রাস্তায় যাচ্ছে, কিন্তু সব সময় একই সরলরেখা অবস্থান করে। প্রশ্ন হচ্ছে আমার বেগ যদি ভি হয়, আমি এখানে কিছু তথ্য দিয়ে দেব যে আমার থেকে আমি যে রাস্তায় আছি, জুয়েল ভাই যে রাস্তায় আছে, এই রাস্তাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব স্মল ডি ধরে নিলাম, ওকে। এবং আমার রাস্তা থেকে ওই পাশে যে পোল আছে, সেই পোলের ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি, এটা ধরে নিলাম। আমার প্রশ্ন, আমার ট্রেনটা যদি, আমি যে ট্রেনে আসি সেই ট্রেনটা যদি ভি বেগে গতিশীল হয়, জুয়েল ভাইয়ের বাস কি বেগে গতিশীল ছিল, রাইট? ব্যাপারটা হচ্ছে এরকম অবস্থা, এখানে একটা ইলেকট্রিক পোল আছে, ইলেকট্রিক পোল আছে, ঠিক আছে মোস্তাক? এখন এটা হচ্ছে মনে করো যমুনা সেতুর, মনে করো বাসের লেনটা আর কি, এই বরাবর বাস যায়, এই বরাবর জুয়েল ভাই যায় আর কি, সোজা হিসাব, ওকে। আর এটা হচ্ছে ট্রেনের লাইন, এটা হচ্ছে তোমার ট্রেনের লাইন, এটা হচ্ছে ট্রেনের লাইন, ওকে। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে কি করব, দেখো এখান থেকে এর উপর একটা লম্ব টানি, ওকে, লম্ব টানলাম। আচ্ছা, আমি গতিশীল এইদিকে হচ্ছে উজ্জ্বল ভাই গতিশীল, উজ্জ্বল, আর জুয়েল ভাই গতিশীল হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে এই রাস্তা বরাবর জুয়েল ভাই গতিশীল, ওকে। আমার বেগ দেওয়া আছে মনে করো ভি, জুয়েল ভাইয়ের বেগ দেওয়া নাই, জুয়েল ভাইয়ের বাসের বেগ দেওয়া নাই, কিন্তু প্রশ্নে বলা আছে যে এই রেল লাইন থেকে এই রাস্তার এইটুকু হচ্ছে দূরত্ব হচ্ছে ডি, এবং এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি, ওকে। আমার প্রশ্ন, এই জুয়েল ভাইয়ের বেগ কত হলে এই ইলেকট্রিক পোল, জুয়েল ভাই এবং উজ্জ্বল ভাই সব সময় একই সরলরেখা অবস্থান করবে? প্রশ্ন হচ্ছে এটা, রাইট? তাহলে আবার বলছি যে উজ্জ্বল ভাই যাচ্ছে এই লাইন বরাবর, জুয়েল ভাই যাচ্ছে এই লাইন বরাবর, ওকে। আর এখানে একটা ইলেকট্রিক পোল আছে, ঠিক আছে। উজ্জ্বল ভাইয়ের বেগ কত? ভি বেগে যাচ্ছে। জুয়েল ভাইয়ের বেগ কত? জানি না। তাহলে জুয়েল ভাইয়ের বেগ ধরে নিলাম ইউ, এটা ধরে নেওয়া মান, ওকে, এটা ধরে নেওয়া মান। এখন ধরে নিলাম টি সময় পরেও উজ্জ্বল ভাই, জুয়েল ভাই এবং এই ইলেকট্রিক পোল ভাই একই রেখায় অবস্থান করে। তাহলে একই রেখায় যদি অবস্থান করে, তাহলে ব্যাপারটা দেখো, তাহলে মনে করো টি সময় পরে এই অবস্থান থাকলো, তাহলে উজ্জ্বল ভাই টি সময় পরে এখানে এসছে, জুয়েল ভাই টি সময় পরে এখানে এসছে, আর এই ইলেকট্রিক পোল ভাই টি সময় পরে ওখানে আছে, ঠিক কিনা? তাহলে আমি যদি এটাকে মূল বিন্দু ধরি মোস্তাক, তাহলে উজ্জ্বল ভাই কি বেগে গেছে? ভি বেগে গেছে, তাহলে এইটুকু হবে ভিটি। তাহলে এখানকার স্থানাঙ্ক কত হবে? ভিটি কমা 0, y অক্ষ 0। এখানকার স্থানাঙ্ক দেখো। এবার এখান থেকে সরণ এইটুকু কত বেগ ধরে নিয়েছে মোস্তাক? তাহলে ইউটি সরণ হবে ইউটি, তাহলে ইউটি কমা এইটুকুর উচ্চতা, y অক্ষ বরাবর উচ্চতা কোটি লিখবো, তাহলে উচ্চতা কত? স্মল ডি, রাইট? আর এখানকার স্থানাঙ্ক কত হবে? যেহেতু এটা ক্যাপিটাল ডি, তাহলে এখানকার স্থানাঙ্ক হবে 0 ক্যাপিটাল ডি, রাইট? দেখো, টি সময় পরে উজ্জ্বল ভাইয়ের সরণ ভিটি, টি সময় পরে জুয়েল ভাইয়ের সরণ ইউটি, ঠিক কিনা? আর আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে এই দুটো রাস্তার মধ্যবর্তী দূরত্ব স্মল ডি, এবং ইলেকট্রিক পোল হতে এই রাস্তার ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে তুমি কি বলতেছো? সব সময় এরা একই সরলরেখায় অবস্থান করবে, রাইট? সেক্ষেত্রে ভাইজান, তাহলে এই সরলরেখার উপরিস্থিত যে কোনো দুটা করে বিন্দুর সংযোগ রেখাংশের ঢাল কি হবে? সমান হবে। তাহলে আমরা এই দুটার ঢাল বের করি। কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর মাইনাস ইউটি, এইটা ইকুয়াল টু, এবার এইটা আর এটার ঢাল বের করবো, এটা না করে এটার ঢাল যদি বের করি, কোটিদ্বয়ের অন্তর ডি মাইনাস 0 মানে ডি ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর
মাইনাস ভিটি। কি ক্লিয়ার? বাহ, ডি মাইনাস ডি ডিভাইডেড বাই টি আর টি কাটে গিয়ে ইউ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভিউ। আমার দরকার ইউ, তাহলে অতএব ইউ ইকুয়াল টু ভি ইন্টু ডি মাইনাস ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি। মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো। কি ক্লিয়ার? তাহলে এই ধরনের প্রবলেম যদি এখন কখনো সামনে আসে, আমার বিশ্বাস তোমরা এখন পারবা যে সবসময় একই সরল রেখায় অবস্থান করে। কি হয়েছে ভাইজান? ক্লাস কিসের হচ্ছে? জুবাইর, আমি ঘুম থেকে উঠে দেখছি, জানি না কি হচ্ছে। ক্লাস কিসের হচ্ছে? ম্যাথ আর ফিজিক্স? রাশিদুল ইসলাম রাব্বি বলছে এক্সেপশনাল ম্যাথ, এটা স্ট্রেট লাইন। এটা ম্যাথ ক্লাসও না, ফিজিক্সও না, এটা হলো গিয়ে ম্যাথিক্স ক্লাস। হ্যাঁ, ম্যাথিক্স ক্লাস এটাকে বলা হয়। আমি তোমাদেরকে আগেই বলেছি যে ম্যাথ প্লাস ফিলিংস ইকুয়াল টু ফিজিক্স। তাহলে ফিজিক্স জানতে হলে তোমার ভিতরে ফিলিংস থাকতে হবে, তোমাকে ম্যাথ জানতে হবে, তবেই গা তুমি ফিজিক্স বুঝতে পারবা। আমি জানি না ফিজিক্সের লোকজনেরা আমার সাথে একমত কেনা। এখানে যদি কোনো ফিজিক্সের ভাই বোনেরা থাকেন বা যারা ফিজিক্স ইনস্ট্রাক্টর আছেন, তাদের আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আমার কথাটা ঠিক আছে কিনা, যে ম্যাথ প্লাস ফিলিংস ইকুয়াল টু ফিজিক্স। অর্থাৎ তোমার ভিতরে ফিলিংস থাকতে হবে, তোমাকে ম্যাথ জানতে হবে, তবেই গা ফিজিক্স আমরা পড়তে পারবো আর কি। ওকে, কে ক্লিয়ার এই অঙ্ক? শাহরিয়ার ইসলাম, কোঅর্ডিনেট দিয়ে বেশি ইজি লাগছে। হ্যাঁ, অবশ্যই। মেহেদি হাসান, প্রাসের ত্রাস এখনই শুরু হয়ে যাবে ভাইজান। তাহলে ম্যাথ প্লাস ফিজিক্স ইকুয়াল টু ম্যাথিক্স। হ্যাঁ, খুব সুন্দর একটা নামকরণ করেছো তোমরা, ধন্যবাদ তোমাদেরকে ভাইয়া। ভাইয়া জুয়েল ভাইয়ের বেগ কি সমবেগ? হ্যাঁ, সবই তো একই বেগে যাচ্ছে, সমবেগে। মানে যখন তোমাকে বলা থাকবে যে জুয়েল ভাই ইউ বেগে গতিশীল, তখন বুঝতে পারবে আমরা সমবেগে যাচ্ছে। ম্যাথ ছাড়া ফিজিক্স হয় না। ত্রাস কখন শুরু হবে? এখনই শুরু হবে ভাইজান। এবার আমরা শুরু করব প্রাসের ত্রাস বা ত্রাস অফ প্রাস। ওকে, কোন সমতলে বা অনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে কোনো একটা বস্তুকে প্রক্ষেপ করলে তার যে গতিপথ সেটা হচ্ছে প্রাস, রাইট? এটা তোমরা জানো। তো প্রাসের কিছু প্রিলিমিনারি সূত্র, যারা এখানে ফার্স্ট ইয়ারের আছো, সেকেন্ড ইয়ার আছো, অ্যাডমিশন আছো, আমার বিশ্বাস যারা ফার্স্ট ইয়ার আছো তাদেরও ফিজিক্সে অন্তত প্রাসের অংশের সূত্রগুলো কিছুটা হয়েছে। সেকেন্ড ইয়াররা তো আরেকটু অ্যাডভান্স হয়ে আছে, যারা থার্ড ইয়ার তারা তো আরও বেশি অ্যাডভান্স হয়ে আছে, রাইট? তো আমার আজকের আলোচনার ভিতরে এপিসোড 1-এর ভিতরে যেটা থাকবে, আমি টোটাল 3টা এপিসোডে ভাগ করেছি এখানে। তার মধ্যে 1 নম্বর এপিসোডেরই 2টা ক্লাস নিব আমি। দ্বিতীয় এপিসোডের ক্লাস নিব একটা বস্তুকে উপর থেকে ভূমি সমান্তরালে ছেড়ে দিব। আর তৃতীয় এপিসোডে গিয়ে আমি ক্লাস নিব হচ্ছে তোমাদের একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে যদি উপরের দিকে সরা হয় অথবা নিচের দিকে সরা হয়, সেই কেসগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে টোটাল 4টা ক্লাস নিব। এপিসোড 1-এর 1.1 আর 1.2। আজকে হচ্ছে এপিসোড 1-এর 1.1। সেটা কি জিনিস? আজকে আমি নাড়ি ভুড়ি বের করে ফেলবো। যদি একটা বস্তু কণাকে অনুভূমিকের সাথে আলফা কোণে ইউ বেগে প্রক্ষেপ করা হয়, তাহলে এই সংক্রান্ত যত আছে টোটাল 3টা কেস। তাহলে এটা হচ্ছে এপিসোড 1.1। হ্যাঁ, কারণ 1.2-এ আমরা অন্য কিছু আলোচনা করব এটারই, কারণ একদিনে শেষ করা সম্ভব না, অনেকগুলো কেস আছে। এপিসোড 2-এ আমি করব হচ্ছে এরকম একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তুকে যখন অনুভূমিক বরাবর ছড়া হবে ইউ বেগে, তখন যে প্রাসের আলোচনা আসবে তখন এটা হবে এপিসোড 2। আর এপিসোড 3-তে গিয়ে আমি দেখাবো তোমাদেরকে এরকম যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে
যদি নির্দিষ্ট অ্যাঙ্গেল করে অনুভূমিকের সাথে নির্দিষ্ট অ্যাঙ্গেল করে একটা বস্তুকে প্রক্ষেপ করা হয় তাহলে তার জন্য কতগুলো কেস ঘটতে পারে, এটা হবে এপিসোড 3-তে। ওকে, তো আজকে আমার আলোচনা হচ্ছে এপিসোড 1, যে ভূমি থেকে অনুভূমিকের সাথে আলফা কোণে যখন একটা বস্তুকে আমরা প্রক্ষেপ করব তখন এর ভিতরে কত কাহিনী আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব এখন অনুভূমিকের সাথে। ওকে, তো তোমরা জানো যে ম্যাথ প্লাস ফিজিক্স ইকুয়াল টু ম্যাথিক্স বা ফিলিংস, না, ম্যাথ প্লাস ফিলিংস ইকুয়াল টু ফিজিক্স, আর তোমাদের ভাষায় এটা হচ্ছে ম্যাথিক্স। একটা বস্তুকে যখন ইউ বেগে আলফা কোণে প্রক্ষেপ করা হয় তখন তোমরা স্বভাবতই সবাই জানো যে এই ইউ বেগের অনুভূমিক উপাংশ ইউ কজ আলফা এবং উল্লম্ব উপাংশ ইউ সাইন আলফা। ওকে, ঠিক আছে সমস্ত? তো তোমরা স্বভাবতই জানো যে এটা যদি এক্স অক্ষ আমি বিবেচনা করি আর এখানে যদি আমি এটাকে ওয়াই অক্ষ বিবেচনা করি তাহলে এর গতিপথটা মোটামুটিভাবে এরকমভাবে একটা প্লাস তৈরি করে। ঠিক আছে, কোনো এক মুহূর্তে যখন এই বস্তুকণাটা এর উপরে অবস্থান করে, যে কোনো একটা মুহূর্তে এক্স ওয়াই অবস্থানে থাকে, এর অর্থ হচ্ছে এক্স ওয়াই থেকে এক্স অক্ষের উপরে লম্ব টানলে এখান থেকে এইটুকু ভূমি বোঝায়, দ্যাট ইজ এক্স, আর এইটুকু কোটি বোঝায়, দ্যাট ইজ ওয়াই। ইউ নো ইট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তার মানে আমরা বলতে পারি এক্স হচ্ছে এই প্রক্ষিপ্ত বস্তুর টি সময় পরে অনুভূমিক সরণ আর ওয়াইটা হচ্ছে উল্লম্ব সরণ। ঠিক আছে সমস্ত? টি সময় পরে উল্লম্ব সরণ, অনুভূমিক সরণ, রাইট? আচ্ছা, আমি আগেই বলে রাখি সরণ মানে আমি বুঝি সরণ ইকুয়াল টু সরণের দিকে বেগ ইন্টু সময়। সরণ ইকুয়াল টু বেগ ইন্টু সময় এটা আমি বুঝি না, এটা যদি সমবেগে গতিশীল হয়। তো আমরা জানি, তোমরা ফিজিক্সেও পড়েছো, যে যদি এই তলে বা আমরা অভিকর্ষ ত্বরণ যদি কাজ করে সাধারণত নিচের দিকে, ওকে, তাহলে অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে, আর অনুভূমিক বরাবর যদি বাতাসের বেগ টেক সব উপেক্ষা করি তাহলে আমরা জানি যে এই বরাবর বস্তুটা গতিশীল থাকবে সমবেগে। সমবেগে অর্থাৎ অনুভূমিক বরাবর সরণ যেটা হবে সেটা সমবেগ নিয়ে কাজ হবে, আর উল্লম্ব বরাবর যদি সরণ ইউজ করি সেক্ষেত্রে আমরা জি ত্বরণ কাজ করবে বস্তুটার উপর, রাইট? তো আমি এটা সব সময় চিন্তা করি যদি সমবেগে যায় কোন একটা বস্তুকণা সমবেগে যায় তখন আমি কিন্তু খুব সহজ সরল ভাষায় বলবো ভাইজান, আমি অত ক্রিটিক্যাল ভাষায় বলতে পারবো না, কারণ অত ফিজিক্স আমি জানি না। সমবেগে যদি যায় তাহলে সরণ ইকুয়াল টু সরণের দিকে বেগ, সরণের দিকে বেগ ইন্টু সময়, দ্যাট ইজ টাইম, রাইট? সরণের দিকে বেগ ইন্টু সময়। আর যদি ত্বরণে যায় সেক্ষেত্রে তোমরা জানো সরণ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা তোমরা জানো, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। তো আমার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে তোমরা যেটা করো যে এক্স মানে অনুভূমিক সরণ, তাহলে এক্স এর ইকুয়েশন যখন তোমরা লেখো এক্স ইকুয়াল টু, আমি কি বলেছি, এক্স হচ্ছে অনুভূমিক বরাবর সরণ, তাহলে অনুভূমিক বরাবর বস্তুটা সমবেগে যায় মস্তাক। সমবেগের ক্ষেত্রে কি বলেছি, সরণের দিকে বেগ, সরণের দিকে বেগ কত মস্তাক, আদি বেগ ইউ কজ আলফা, অর্থাৎ সব সময় যে কোনো পয়েন্টে তার অনুভূমিক বেগ থাকবে ইউ কজ আলফা। তাহলে এখানে ইউ কজ আলফা ইন্টু টাইম টি, টি সময় পরে মনে করো ওখানে অবস্থান করে। কি ক্লিয়ার? এবার ওয়াই ইকুয়াল টু, ওয়াই মানে উল্লম্ব সরণ, তাহলে উল্লম্ব সরণ মানে এইটুকু, তাহলে উল্লম্ব সরণের দিকে দেখো আদি বেগ কত আছে মস্তাক, ইউ, তাহলে আদি বেগ ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। কি ঠিক আছে মস্তাক? এটা নিয়ে কারোর সন্দেহ নাই, কারণ জি কাজ করে নিচের দিকে। এখন আমার প্রশ্ন, এই দুটা ইকুয়েশন নিয়ে আমরা লীলা খেলা করবো এখন, রাইট? কি ধরনের লীলা খেলা আমরা করতে পারি সেটা একটু দেখতে হবে তোমাকে। ওকে, তো এটা হচ্ছে টি সময়ে অনুভূমিক সরণ, এটা টি সময় পরে উল্লম্ব সরণ। যদি একটা বস্তুকণাকে ভূমি থেকে অনুভূমিকের সাথে আলফা কোণে প্রক্ষেপ করা হয় তবে এইটা
এবারে তোমরা আরো কিছু জানো, সেগুলো ডেরিভেশন করাচ্ছি না, জাস্ট লিখছি আমি শুধু, হ্যাঁ, কিছু মনে করবা না। এই প্রাসের ক্ষেত্রে তোমরা জানো সর্বাধিক উচ্চতা এইচ, সর্বাধিক উচ্চতা এইচ হয়, ওকে, সর্বাধিক এইচ উচ্চতা এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g, এটা তোমরা জানো। তোমাদের জানা কিছু জিনিস আমি এখানে লিখতেছি আসলে, ওকে। তোমরা আরো জানো ভ্রমণকাল টি ইকুয়াল টু টুয়াইস ইউ সাইন আলফা বাই জি। তোমরা আরো জানো অনুভূমিক পাল্লা ক্যাপিটাল আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি, রাইট। এখন আমার প্রশ্ন, এগুলো কিন্তু প্রিলিমিনারি সূত্র, এই কয়টা জিনিস ম্যাক্সিমাম জায়গাগুলোতে মোটামুটি এই তিনটা সূত্র দিয়েই বেশিরভাগ অঙ্ক দেখা যায়, যে ক্যাপিটাল এইচ মানে বৃহত্তম উচ্চতা, আদিবেগ আর প্রক্ষেপ কোণ যদি দেওয়া থাকে, আদিবেগ আর প্রক্ষেপ কোণ যদি দেওয়া থাকে, বৃহত্তম উচ্চতা, ভ্রমণকাল, অনুভূমিক পাল্লা সব তোমরা তামা করে ফেলো, রাইট। আমার মানে এগুলো নিয়ে আলোচনা করার কথা না আজকে, আর এগুলো নিয়ে আলোচনা করবো না আমি, ঠিক আছে। আমি এগুলো নিয়ে আসলে লীলা খেলা করবো আজকে, ঠিক আছে। তাহলে বৃহত্তম উচ্চতা, ভ্রমণকাল, আর হচ্ছে এখানে কি আছে মোস্তাক, অনুভূমিক পাল্লা। এখন আমার প্রশ্ন যে এই যে অনুভূমিক পাল্লা, এটা নিয়ে একটু কথা বলি। অনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি, ঠিক আছে মোস্তাক, আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। এই আলফার পরিচয় কি মোস্তাক? ইউ এর পরিচয় আদিবেগ, ইউ হচ্ছে আদিবেগ, প্রক্ষেপ বেগ, রাইট। আর আলফার পরিচয় কি মোস্তাক? প্রক্ষেপ কোণ, প্রক্ষেপ কোণ, রাইট। আচ্ছা, অর্থাৎ বৃহৎ মানে এই যে পাল্লার ইকুয়েশনে আদিবেগ স্কয়ার এর সাথে যদি সাইন 2 থাকে, সাইনের পরে 2 এর সাথে যা থাকে সেটাই প্রক্ষেপ কোণ, 2 এর সাথে যা থাকবে, এটা যেহেতু আদর্শ, তাহলে 2 এর পরে যা থাকবে সেটাই প্রক্ষেপ কোণ, কি ক্লিয়ার? এখন আমার প্রশ্ন যে দিস ইকুয়াল টু, আমি যদি লিখি ইউ স্কয়ার সাইন, এই সাইন 2 আলফা না লিখে পাই মাইনাস 2 আলফা লিখব, পাই মাইনাস 2 আলফা, তাহলে কি সাইনের কি কোনো পরিবর্তন আছে মোস্তাক? দেখো তো, পাই থাকলে সাইন সাইনে থাকে, পাই থাকলে সাইন সাইনে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। সো দিস ইকুয়াল টু আবার লেখা যায় ইউ স্কয়ার সাইন, এবার 2 কমন নেবে এখান থেকে, কারণ কি আমরা বলেছি আর ইকুয়াল টু প্রক্ষেপ বেগের উপর স্কয়ার ইনটু সাইন 2 এর সাথে যা থাকবে সেটা প্রক্ষেপ কোণ, রাইট। তাহলে এখানে 2 কমন নিলাম, 2 কমন নিলে থাকবে পাই বাই 2 মাইনাস আলফা ডিভাইড বাই জি। দেখো তো মোস্তাক, আমি যদি এখন তোমাকে বলি এটাও আর এটাও আর, তাহলে আমরা আর পাইছি, দেখো ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি, এটাও পাল্লার ইকুয়েশন। আবার আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা বাই জি, এটাও কিন্তু পাল্লার মান। যারা অ্যাডমিশন বেসের আসো, সেকেন্ড ইয়ারের আসো, তারা হয়তোবা মনে করবা যে ভাই এগুলো তো আমরা পারি, এগুলো কেন শেখাচ্ছেন? এখানে ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরাও আছে, তাদের জন্য আমি বলছি আসলে, ওকে। তোমরা কিছু মনে করো না, একটু পরে তোমাদের সাথে খেলা শুরু হবে আমার। এবারে বলো, আমি বারবার বলছি মোস্তাক, আর এর ইকুয়েশনে প্রক্ষেপ বেগের স্কয়ারের সাথে সাইন যদি গুণ আকারে থাকে, তারপরে 2 এর সাথে যা থাকবে, এখানে 2 এর সাথে কত আছে? আলফা। আর এখানে 2 এর সাথে কত আছে? পাই বাই 2 মাইনাস আলফা। তাহলে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট অফ দিস ইকুয়েশন? তাহলে সিগনিফিক্যান্ট এর তাৎপর্য কি? যে দেখো এখানে একবার প্রক্ষেপ কোণ আলফা, ওখানে একবার প্রক্ষেপ কোণ পাই বাই 2 মাইনাস আলফা। এটা দ্বারা বোঝানো হচ্ছে অনুভূমিকের সাথে আলফা কোণে যদি একটা বস্তুকে প্রক্ষেপ করো, তাহলে যে পাল্লা পাওয়া যায়, পাই বাই 2 মাইনাস আলফা কোণে প্রক্ষেপ করলেও একই পাল্লা পাওয়া যাবে, রাইট। অর্থাৎ আমি যদি তোমাকে বলি এরকম একটা চিত্র আঁকিয়ে একটা বস্তু কণাকে ইউ বেগে প্রক্ষেপ করা হলো, আলফা কোণে এখানে এই পাল্লা তৈরি করলো, ঠিক আছে মোস্তাক।
আমার এখন প্রশ্ন তোমাদের কাছে যে যদি আমার আর একটা প্রাস তৈরি করি, আমি এখানে মনে করো বেগ একই রেখেছি, এবারে এই যে এই প্রাসটা তৈরি করেছি। এই চিত্রে দেখো তো মোস্তাক, এর গতিপথ আর এর গতিপথ আলাদা কিনা? আলাদা। আমার এখন প্রশ্ন যে এই গতিপথের প্রক্ষেপ কোণ তো আলফা, ঠিক না? প্রক্ষেপ কোণ হচ্ছে আলফা, এই যে এটা হচ্ছে আলফা। তাহলে এই কোণটা কত? আমার প্রশ্ন হচ্ছে এটা। আমি কি শিখেছি? একই অনুভূমিক পাল্লা যদি অতিক্রম করে, তাহলে দুইটা সঞ্চার পথ থাকতে পারে। কয়টা সঞ্চার পথ থাকতে পারে? দুইটা সঞ্চার পথ থাকতে পারে। একটা সঞ্চার পথের প্রক্ষেপ কোণ হবে আলফা, আরেকটা হবে পাই বাই 2 মাইনাস আলফা। এই জিনিসটা মাথায় রাখতে হবে, রাইট? তাহলে কোন প্রক্ষেপে আদি বেগ অর্থাৎ প্রক্ষেপ বেগ যদি অভিন্ন হয়, তাহলে একই অনুভূমিক পাল্লার জন্য দুইটা সঞ্চার পথ গঠন হতে পারে। একটা সঞ্চার পথের প্রক্ষেপ কোণ হবে আলফা, আরেকটা হবে পাই বাই 2 মাইনাস আলফা। মাথায় রাখবা, ঠিক? এটা কেন বলছি? এখন আমার প্রশ্ন যে তোমাদের কাছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো এটা একটা আলফা কোণে প্রক্ষেপ করা হলো। আমি এখানে মনে করো এটাও ইউ বেগ এবং দুইজনের পাল্লা দিয়ে দিলাম একই মোস্তাক, ঠিক আছে? দুইজনের পাল্লা দিয়ে দিলাম একই। আমার এখন প্রশ্ন যে আমি যদি এইটার বৃহত্তম উচ্চতা h1 ধরি, ওকে, এটার বৃহত্তম উচ্চতা যদি h2 ধরি মোস্তাক, ক্লিয়ার? আমি এখন তোমাকে প্রশ্ন করব যে h1 এর সূত্র লেখো, h2 এর সূত্র লেখো, রাইট? তাহলে h1 এর সূত্র কি হবে মোস্তাক বলো তো? h1 এর সময় আমরা কোন প্রক্ষেপ কোণ ইউজ করব? h1 = প্রথম সঞ্চার পথের বৃহত্তম উচ্চতা, তাহলে u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g, রাইট? আর যদি আমি h2 এর সূত্র ব্যবহার করতে বলি, যেহেতু একই পাল্লা আমি দেখতে পাচ্ছি, রাইট? একই অনুভূমিক পাল্লার জন্য দুটা সঞ্চার পথের বৃহত্তম উচ্চতা যথাক্রমে ক্যাপিটাল H1 এবং ক্যাপিটাল H2, তাহলে একটা কোণ যদি আলফা হয় আর একটা কোণ কত হবে? পাই বাই 2 মাইনাস আলফা। তাহলে সেক্ষেত্রে H2 = হবে মোস্তাক u স্কয়ার sin স্কয়ার ইনটু আলফার জায়গায় কি হবে বলো তো? একই অনুভূমিক পাল্লার জন্য দুইটা প্রক্ষেপ কোণ থাকে, একটা আলফা আর একটা কত? পাই বাই 2 মাইনাস আলফা, পাই বাই 2 মাইনাস আলফা বাই 2g। এইটুকু ক্লিয়ার কিনা ভাইজান বলো? ও ভাইজান এইটুকু ক্লিয়ার কিনা? আমি কিন্তু আসল ক্লাসে ঢুকবো একটু পরে। হাসনাইনা শামসুনাইনা, ঠিক আছে, u স্কয়ার sin 2 পাই বাই 2 মাইনাস আলফা বাই 2g। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো ভাইজান? ক্লিয়ার, তাই না? এখন আসো, তাহলে আমি h1 আর h2 এর মান কত পাইছি দেখো। দিস ইকুয়াল টু u স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে cos স্কয়ার আলফা বাই 2g, ওকে? এখন মোস্তাক আমি তোমাকে যদি বলি h1 আর h2 নিয়ে একটু লীলাখেলা করি, h1 ইন্টু h2 বৃহত্তম উচ্চতাদের গুণফল ইকুয়াল টু, তাহলে কত আসতেছে? এটা যদি গুণ করি তাহলে u টু দি পাওয়ার 4 ইন্টু সাইন স্কয়ার আলফা ইন্টু কজ স্কয়ার আলফা ডিভাইডেড বাই 4g স্কয়ার, ঠিক না? জাস্ট কিছুই করিনি, গুণ করেছি। এখন আমার প্রশ্ন, দিস ইকুয়াল টু, তুমি বলো মোস্তাক, আমি বলবো না, সেটা হচ্ছে এখানে ইউ স্কয়ার নিলাম, ওকে, এখানে নিলাম 2 সাইন আলফা কজ আলফা, ঠিক আছে, ডিভাইডেড বাই, মনে করো এখানে যে কাজটা করব আমি, ইউ স্কয়ার 2 সাইন আলফা কজ আলফা নিয়েছি, স্কয়ার দিচ্ছি পরে, ডিভাইডেড বাই মনে করো জি নিলাম,
ওকে, দিয়ে এই পুরাটার উপরে স্কোয়ার দিলাম। এবার কি কি পাপ করেছো সেটা বলো। পাপ হচ্ছে যেখানে ইউ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 ছিল, এখানে ইউ টু দি পাওয়ার 4 আছে, রাইট। এবারে 2 এর উপরে 4, 2 এর উপরে স্কোয়ার মানে 4, 4 কি ওখানে ছিল না, তাহলে এখানে একটা 4 আমরা ভাগ করব, আর আগের একটা 4 ছিল, তাহলে কি হবে এখানে 1/16। দেখো সব কিছু ঠিক আছে, যে ইউ টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4, এবার 2 স্কোয়ার মানে 4, এই 4 এই 16 সাথে কাটলে হবে 4, যে 4 নিচে ছিল, সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা ঠিক আছে, জি স্কোয়ার ঠিক আছে। দিস ইকুয়াল টু 1/16 ইন্টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এটা লেখা যায়, এটা মানে সাইন 2 আলফা এর উপর স্কোয়ার। দিস ইকুয়াল টু উই নো দিস ইজ অনুভূমিক পাল্লা, দ্যাট ইজ আর স্কোয়ার, তাহলে এইচ ইন্টু h1 ইন্টু h2 ইকুয়াল টু 1/16 আর স্কোয়ার। তাহলে কি আমরা বলতে পারি যে আর স্কোয়ার ইকুয়াল টু মোস্তাক 16 ইন্টু h1 ইন্টু h2, তাহলে অতএব আর ইকুয়াল টু 4 ইন্টু রুট ওভার h1 ইন্টু h2। মনের খাতায় স্মৃতির পাতায় এটা লিখে রাখো যে একই অনুভূমিক পাল্লার জন্য যদি দুইটা সঞ্চার পথে কোনো একটা বস্তুকণা বিচরণ করে, তাহলে অনুভূমিক পাল্লা হবে তাদের বৃহত্তম উচ্চতার গুণফলের বর্গমূলের 4 গুণ। এটা মনে রাখো, এটা এমসিকিউ কাজে লাগবে, রিটেনেও আসতে পারে, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে একই অনুভূমিক পাল্লার জন্য দুইটা সঞ্চার পথে ভিন্ন সঞ্চার পথে দুটা বৃহত্তম উচ্চতা থাকে, সেক্ষেত্রে অনুভূমিক পাল্লা এবং সেই বৃহত্তম উচ্চতার মধ্যে সম্পর্ক। ওকে, তাহলে এটা খুব সহজ একটা জিনিস, এটা নিয়ে আসলে আমার কাজ না, আমি কিন্তু আসল ক্লাস এখনো শুরু করিনি। হ্যাঁ, আসল ক্লাস শুরু করতে হলে তোমাকে অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ। আমি মনে করো মোস্তাক, এই যে একটু আগে যেটা দেখালাম, যে ইউ বেগে একটা বস্তুকে প্রক্ষেপ করলাম, আর একটা কোণে ইউ একই বেগে প্রক্ষেপ করলাম, রাইট। তো এইটা একটা পথ, এইটা আর একটা পথ। এখন বলো দুইজনেরই অনুভূমিক পাল্লা সেম, এখানে অনুভূমিক পাল্লা সেম, তাহলে এই কোণটা যদি আলফা হয় মোস্তাক, এখন তুমি বলো এই কোণটা কত? π/2 মাইনাস আলফা। এখন আমার প্রশ্ন, এই পথের ভ্রমণকাল মনে করো t1, আর এই পথের ভ্রমণকাল মনে করো t2। সেক্ষেত্রে তুমি বলো ভ্রমণকালের তুমি সংজ্ঞা জানো যে ভ্রমণকাল ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এটা হচ্ছে ভ্রমণকালের সংজ্ঞা তুমি জানো, রাইট, সূত্র জানো। এখন t1, তাহলে t1 মানে হচ্ছে যে প্রাসের প্রক্ষেপ কোণ আলফা, তাহলে t1 কত হবে? ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই ইউ স্কোয়ার সাইন আলফা, না সরি দূর কি লিখতেছি, ইউ স্কোয়ার সাইন আলফা, ইউ স্কোয়ার সাইন আলফা বাই জি, ঠিক না? এবার টি2 লেখার সময় আদিবেগ ঠিক আছে, জি তো ত্বরণ ঠিক আছে, তাহলে এখানে পরিবর্তনশীল কে? আলফা। কারণ এবং একই অনুভূমিক পাল্লার জন্য তাহলে একটা সঞ্চার পথে প্রক্ষেপ কোণ যদি আলফা হয়, তাহলে আরেকটা সঞ্চার পথে প্রক্ষেপ কোণ কত হয়? π/2 মাইনাস আলফা। তাহলে ইউ স্কোয়ার সাইন π/2 মাইনাস আলফা বাই জি, সো দিস ইকুয়াল টু ইউ স্কোয়ার কজ আলফা বাই জি। ওকে, এবারে আমি এই দুটো গুণ করতে চাই, তাহলে t1 ইন্টু t2 ইকুয়াল টু, বলো ইউ টু দি পাওয়ার, এই দুটো যদি গুণ করি, কি লিখতেছি আমি, দূর সরি ভাইজান, মাথা গরম হয়ে গেছে। ভ্রমণকালের সংজ্ঞার সূত্র তো এইটা রে ভাই, ভ্রমণকাল ইকুয়াল টু টুয়াইস ইউ সাইন আলফা বাই জি। ছি, ছেলেমেয়েরা বলবে কার কাছে ক্লাস করতে এসছি রে ভাই, ভ্রমণকালের সংজ্ঞা সূত্র ছিল টুয়াইস ইউ সাইন আলফা বাই জি। সরি ভাইজান, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও। তাহলে t1 ইকুয়াল টু টুয়াইস ইউ সাইন আলফা বাই জি, কি লিখতেছিলাম আমি আসলে,
আসলে সারা রাত ঘুম জায়গা আছে তো, তাহলে টি টু হবে টোয়াইস ইউ কজ আলফা বাই জি, মানে সাইন অফ পাই বাই টু মাইনাস আলফা। ওকে, সরি সাইন অফ পাই বাই টু মাইনাস আলফা বাই জি। এখন অনেক হেটার্স মনে করবে এরে সালা তো ভ্রমণকালের সূত্রই লিখতে ভুল করে, তার কাছে আবার পড়ে কি করব? পাই বাই টু মাইনাস আলফা থাকলে সাইনটা কিসে পরিণত হবে মোস্তাক? কজ আলফা বাই জি। ঠিক আছে, এবার আসো টি1 আর টি2 যদি গুণ করি, টি1 আর টি2 গুণ করলে এটা গুণ হবে, তাহলে 4 ইউ স্কোয়ার সাইন আলফা ইন্টু কজ আলফা বাই জি। ঠিক আছে মোস্তাক, জি স্কোয়ার নাকি জি আর জি গুণ করলে জি স্কোয়ার। তাহলে বাহ, টি1 ইন্টু টি2 ইকুয়াল টু 2 ইন্টু ইউ স্কোয়ার, এখানকার একটা 2 এখানে নিয়েছি, হ্যাঁ, তা 2 সাইন আলফা কজ আলফা মানে কি সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি স্কোয়ারকে আমরা লিখবো জি ইন্টু জি আকারে। ওকে, হোয়াট ইজ দিস? দিস ইজ অনুভূমিক পাল্লা। তাহলে অতএব টি1 ইন্টু টি2 ইকুয়াল টু 2 বাই জি ইন্টু ক্যাপিটাল আর। ওকে, তাহলে অতএব ক্যাপিটাল আর ইকুয়াল টু হাফ জি ইন্টু টি1 ইন্টু টি2। এটাও মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো। অনুভূমিক পাল্লা তুমি কতভাবে বের করতে পারো সেটা আমি বলছি। একটা কেস দেখাইছি, যখন দুইটা ভিন্ন পথে দুইটা বৃহত্তম উচ্চতা দেওয়া থাকে একই অনুভূমিক পাল্লার জন্য, তখন ক্যাপিটাল আর ইকুয়াল টু ছিল আমাদের 4 ইন্টু রুট ওভার h1 ইন্টু h2। আর যখন দুইটা ভিন্ন পথের ভ্রমণ কাল দেওয়া থাকবে কিন্তু একই অনুভূমিক পাল্লা হবে, সেক্ষেত্রে ক্যাপিটাল আর ইকুয়াল টু হাফ জি ইন্টু টি1 ইন্টু টি2। কি ক্লিয়ার? ভাইজান তোমরা একটু কি ক্লিয়ার? না ভুল হতেই পারে ভাইজান। আচ্ছা যাই হোক, তাহলে আমরা বৃহত্তম উচ্চ যে অনুভূমিক পাল্লার কতগুলো জিনিসপত্র শিখতেছি। যদি আদিবেগ এবং প্রক্ষেপণ থাকে তাহলে অনুভূমিক পাল্লা বের করতে পারি। দুইটা ভিন্ন পথের একই অনুভূমিক পাল্লা থাকলে তাদের বৃহত্তম উচ্চতা দুটা দেওয়া থাকলে অনুভূমিক পাল্লা বের করতে পারি। ভ্রমণ কাল দেওয়া থাকলে তাদের অনুভূমিক পাল্লাও বের করতে পারি। ঠিক আছে, এখন আসো, আরো কথা আছে, ক্লাস কিন্তু শুরু হয়নি, আসল ক্লাস কিন্তু এখনো শুরু হয়নি, শুরু হতে মেলা সময় লাগবে। ভাইজান ধৈর্য সহকারে ক্লাসটা করতে থাকো, অনেক কিছু মানে শিখতে পারবা। রাইট, এবার আসো, আমি তোমাদেরকে এবার একটু ভিন্ন ধরনের একটা অঙ্ক করাবো। সেটা হচ্ছে এরকম, মনে করো এটা একটা ক্লাস শুরুর ভিতরেই পড়ে একটা প্রবলেম। মনে করো একটা বস্তু কণাকে এখানে u1 আদিবেগে আলফা 1 কোণে প্রক্ষেপ করলাম। রাইট, ঠিক আছে মোস্তাক? আমার প্রশ্ন হচ্ছে যে এখানে আর একটা বস্তু কণা নিলাম, সেটা হচ্ছে মোটামুটি এই যে এটা u2 আদিবেগ দিয়ে প্রক্ষেপ করলাম। একই বেগ না, এই প্রক্ষেপ কোণ দিলাম আলফা 2। রাইট, হয়েছে? এখন আমার প্রশ্ন যে এখানে একটা প্লাস তৈরি হবে, আবার এই আদিবেগ দিলে এখানে একটা প্লাস তৈরি হবে। রাইট, মনে করো ভাইজান একজন ব্যক্তি এই প্রাসের উপর দিয়ে যাতায়াত করতেছে, মানে এই প্রাসের উপর দিয়ে গতিশীল। এখানে মনে করো তোমাদের চিন্ময় ভাই আছে। ঠিক আছে, কি ভাই? এখানে চিন্ময় ভাই যেহেতু ফিজিক্সের ছেলে, আর এখানে তোমাদের মনে করো সেই সব থেকে তোমাদের প্রিয় ভাই মনে করো অপার ভাই আছে। ঠিক আছে, এখানে অপার ভাই, এখানে চিন্ময় ভাই। রাইট, আমার প্রশ্ন এই চিন্ময় ভাইয়ের সাপেক্ষে অপার ভাইয়ের সঞ্চার পথ কেমন মনে হবে? এও যাচ্ছে একটা প্রাসের উপর দিয়ে, এও যাচ্ছে একটা প্রাসের উপর দিয়ে।
রাইট? তাহলে চিন্ময় ভাইয়ের কাছে অপার ভাইয়ের গতি সমীকরণটা বা গতির সঞ্চার পথটা কেমন হবে? ঠিক আছে, তাহলে প্রশ্নটা তোমরা একটু লিখে নিতে পারো। প্রশ্নটা একটু লেখো। একটি প্রাস থেকে লক্ষ্য করলে অন্য একটি একই দিকে গতিশীল প্রাসের গতিপথের প্রকৃতি কেমন হবে? হয়েছে? হইল আর কি। নাজমুস সাকিব বলছে সরল রৈখিক, আফরোজা আক্তার বলছে সরল রৈখিক, ইনসানিয়াত মেহজাবিন বলছে সরল রৈখিক। শাহরিয়ার ইসলাম বলছে সমান্তরাল পথ সরল রেখা হওয়ার কথা, এখন আমাকে প্রমাণ করে দিতে হবে যে এটা সরল রেখা। রাইট? প্রমাণ করে দিতে হবে যে এটা সরল রেখা। দেখো, তাহলে আমি এখন এই চিন্ময় ভাই যদি এই প্রাসের উপর দিয়ে যায়, অপার ভাই যদি এই প্রাসের উপর দিয়ে যায়, চিন্ময়ের সাপেক্ষে অপারের সঞ্চার পথটা আমরা নির্ণয় করব। ওকে, দেখো তো আমি এটার একটু ব্যাখ্যাটা আনি। এটা মনে করো মস্তক ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। হ্যাঁ, এখন এখানে দুইটা গতিপথ তৈরি করব আমি। একটা হচ্ছে চিন্ময়ের গতিপথ, দ্যাট ইজ এইটা, আর একটা কার মস্তক অপারের গতিপথ। এটা হচ্ছে u2, এটা ছিল u1, এটা হচ্ছে আলফা, এটা আলফা 1, এটা হচ্ছে আলফা 2, এর গতিপথটা মনে করো এইটা। ঠিক আছে, কোন এক মুহূর্তে মনে করো এখানে চিন্ময় টি সময় পরে এখানে অবস্থান করে, অপার অবস্থান করে এখানে। ওকে, তাহলে এইখানে মনে করো এর স্থানাঙ্কটা হচ্ছে x1 y1 আর এর স্থানাঙ্কটা হচ্ছে x2 y2। আমি একটু আগে তোমাদেরকে শিখাইছি যে x1 মানে অনুভূমিক সরণ, y1 মানে উলম্ব সরণ কার? চিন্ময়ের। এবার x2 মানে কি? অপারের অনুভূমিক সরণ, আর y2 মানে অপারের উলম্ব সরণ। কি ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি x1 ইকুয়াল টু, তাহলে x1 ইকুয়াল টু আদিবেগ কত মস্তক? তাহলে u1 cos আলফা 1 ইনটু টি সময় পরে এখানে অবস্থান করে। এখান থেকে যাত্রা শুরু করে টি সময় পরে চিন্ময় এখানে অবস্থান করে, অপার এখানে অবস্থান করে, এটা বুঝাইছি। ওকে, তাহলে এটা গেল হচ্ছে x1। তাহলে y1 কত হবে মস্তক? একটু আগে শিখাইছি আমরা, u1 sin আলফা 1 ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার। কি ক্লিয়ার? এটা গেল হচ্ছে চিন্ময় সরণের ইকুয়েশন। এটা হচ্ছে চিন্ময় এর সরণ। এবারে আমরা যদি বলি চিন্ময়ের ফ্রেন্ড এই অপারের ইকুয়েশন, তাহলে x2 ইকুয়াল টু কত হবে মস্তক? x2 ইকুয়াল টু u2 cos আলফা 2 ইনটু টাইম তো টি আছে, আর y2 ইকুয়াল টু u2 sin আলফা 2 ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার। কি ক্লিয়ার? এই হচ্ছে তোমার চিন্ময় ভাই আর হচ্ছে অপার ভাইয়ের ইকুয়েশন কোন একটা অবস্থানে টি সময় পরে। এখন যদি আমি তোমাদেরকে বলি তোমরা একটা কাজ করো, x2 মাইনাস x1 করো, তাহলে x2 মাইনাস x1 ইকুয়াল টু কত হবে মস্তক? u2 cos আলফা 2 মাইনাস u1 cos অফ আলফা 1 ইনটু টি। এবারে তুমি y2 মাইনাস y1 করো, দিস ইকুয়াল টু, ঠিক আছে, দিস ইকুয়াল টু, তাহলে এটা মাইনাস এটা করলে u2 কটো লালটাতে কটো u2 sin আলফা 2 মাইনাস u1 sin আলফা 1 ইনটু টি। কিছু করিনি আমি, জাস্ট
এটা থেকে এটা বিয়োগ করেছি, বিয়োগ করলে এটা কাটে যায়। ওকে, এখন আমার প্রশ্ন মস্তাক, x2 - x1 হোয়াট ইজ দিস? এর অর্থ হচ্ছে চিন্ময়ের সাপেক্ষে এই জিনিসটার অনুভূমিক সরণ। দেখো x2 - x1 মানে হচ্ছে এই ভুজ আর এই ভুজের পার্থক্য, তার মানে চিন্ময়ের সাপেক্ষে অপারের অনুভূমিক সরণ, রাইট? আচ্ছা, y2 - y1 মানে কি? চিন্ময়ের সাপেক্ষে অপারের উল্লম্ব সরণ, রাইট? আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি যে কোনো মুহূর্তে এই পথের সাপেক্ষে এই পথের যদি আমরা স্থানাঙ্ক xy ধরি, মনে করো এখানে যদি অবস্থান করি, এই অবস্থানে মনে করো মূলবিন্দু, এটা মনে করো মূলবিন্দু, রাইট? তাহলে এটা যদি মূলবিন্দু হয় তাহলে এটা x অক্ষ, এটা y অক্ষ, তাহলে এটুকু x আর এটুকু y, তার মানে কি এটুকু হচ্ছে তোমার ভুজের পার্থক্য আর এটুকু হচ্ছে কোটির পার্থক্য, রাইট? তাহলে আমি যদি বলি তোমাকে যে প্রথম প্রাসের সাপেক্ষে দ্বিতীয় প্রাসের উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি xy হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে yটাই হচ্ছে এইটা আর xটা হচ্ছে ভুজের পরিবর্তন। তাহলে অতএব y/x ইকুয়াল টু লিখতে পারি y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, রাইট? আমি কিন্তু xy মানে এখানে xy এর পরিচয় কি দিয়েছি? xy কিন্তু এই আদি অক্ষের সাপেক্ষে না, বলেছি প্রথম প্রাসের সাপেক্ষে দ্বিতীয় প্রাসের স্থানাঙ্ক মনে করো, সেটা হচ্ছে xy। ওকে, তার মানে কি প্রথম প্রাসের যে কোনো অবস্থানের বিন্দু আর দ্বিতীয় প্রাসের যে কোনো অবস্থানের বিন্দুর ভুজের পার্থক্যটা হচ্ছে স্মল x আর কোটির পার্থক্যটা হচ্ছে স্মল y, ঠিক আছে? তাহলে দিস ইকুয়াল টু আবার এটা বাই এটা, তাহলে এটা বাই এটা করলে আসবে u2 cos alpha 2 minus u1 cos alpha 1 divided by u2 sin alpha 2 minus u1 sin alpha 1। কিছু করেছি মোস্তাক? তাহলে এখন আমাকে তোমাদেরকে বলতে হবে, তাহলে এইটা কিন্তু আমরা ধরেছি প্রথম প্রাসের সাপেক্ষে দ্বিতীয় প্রাসের চলমান একটা বিন্দুর স্থানাঙ্ক, প্রথম প্রাসের সাপেক্ষে। ওকে, এবারে ভাইজান তোমরাই বলো u2 u1 আলফা 1 আলফা 2 এগুলো সবাই ধ্রুবক। যদি তাই হয় তাহলে আমার প্রশ্ন এখন, তাহলে y/x ইকুয়াল টু এই অনুপাতটা তাহলে ধ্রুবক। u1 u2 আলফা 1 আলফা 2 এরা সবাই ধ্রুব সংখ্যা, কারণ নির্দিষ্ট মান আগে থেকে দেওয়া থাকবে। তাহলে এইটাই কাল্প একটা ধ্রুব সংখ্যা মনে করো k, অতএব y ইকুয়াল টু kx, যা একটি সরল রেখা, অর্থাৎ প্রথম প্রাসের সাপেক্ষে দ্বিতীয় প্রাসের উপরে চলমান কোন বিন্দুর সঞ্চার পথ মনে হবে একটা সরল রেখা। কোনটা? ও হইল আর কি, উপরে y2 - y, ওই একই কথা রে ভাই, এটা উপরে ইনভার্স দিয়ে দিলাম, যাও উপরে ইনভার্স দিয়ে দিলাম, ওই যে সাইনটা উপরে যাবে, সরি সাইনটা উপরে কজ নিচে, সমস্যা নাই, ওই যে ইনভার্স দিয়ে দিয়েছি, যাও। কি ক্লিয়ার? মূল থিমটা বুঝতে পারছো কিনা সেটা বলো। ফারহান এহসাস ক্লিয়ার ভাই, এটুকু কি বুঝতে পারেছ? আটকে গেল নাকি? খুব ডিস্টার্ব করতেছে নেটওয়ার্ক। ক্লিয়ার তাই না? এবারে আমি আসল ক্লাস শুরু করব তোমাদের। খুব তো তোমরা সাধারণভাবে ইউ আর আলফার মান দেওয়া থাকলে সবকিছু বের করতে পারো, তাই না? ইউ আর আলফার মান দেওয়া থাকলে অনুভূমিক পাল্লা, বৃহত্তম উচ্চতা, ভ্রমণ কাল, নির্দিষ্ট সময় পরে বেগ, যা ইচ্ছা আসুক না কেন তোমরা সবাই পারো, রাইট? এবারে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, প্রশ্নটা লিখো। একটা প্রশ্ন দিচ্ছি,
প্রাসেরই, হ্যাঁ ওই অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে মোস্তাক? 60 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষিপ্ত বস্তু কণার উপকেন্দ্রিক লম্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি হয়েছে মোস্তাক? অপর প্রান্তে পৌঁছাইতে কত সময় লাগবে? ওকে, এই প্রশ্নটা করতে হবে। অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষিপ্ত বস্তু কণার উপকেন্দ্রিক লম্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাইতে কত সময় লাগবে? রাইট, এক্সেলেন্ট একটা প্রশ্ন। সাধারণ ফিজিক্স দিয়ে এই অঙ্ক হবে না। সাধারণ ফিজিক্স দিয়ে এই অঙ্ক করতে গেলে তোমাকে ম্যাথ জানতেই হবে। যদি ম্যাথ এখানে না জানো তুমি এই অঙ্ক করতে পারবে না। প্রাসের আদিবেগ আর আলফা দেওয়া থাকলে ওই বৃহত্তম পাল্লা তারপরে বৃহত্তম উচ্চতা, ভ্রমণকাল, এগুলো খুব আরামে করতে পারো তোমরা। বাট এই যে দেখো অঙ্ক, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 60 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষিপ্ত বস্তু কণার উপকেন্দ্রিক লম্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে? রাইট, ইউ দেওয়া আছে, আলফা দেওয়া আছে। এক্সেলেন্ট একটা প্রশ্ন ভাইজান, খুবই কিউট একটা অঙ্ক এটা। তো আমি তোমাদেরকে একটু বলে রাখি যে এটা হচ্ছে প্রাস, ঠিক আছে মোস্তাক? আমরা জানি এটা যদি ইউ হয়, এটা যদি আলফা হয়, ওকে, কোন এক মুহূর্তের অবস্থান যদি এক্স ওয়াই হয়, তাহলে প্রাসের গতিপথ তোমরা এইভাবে একে লিখবা, প্রাসের গতিপথ আমরা জানি y = x tan আলফা। যারা তোমরা ফিজিক্সও পড়েছো, ম্যাথও পড়েছো, x tan আলফা মাইনাস হাফ ইন্টু জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এইটা হচ্ছে তোমার প্রাসের গতিপথ। রাইট, এটা তোমরা সবাই জানো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কের ভিতরে যে কত বেসিক লুকিয়ে আছে তোমরা কি খেয়াল করেছো? দেখো, তাহলে এটা হচ্ছে প্রাসের গতিপথ। যদি নির্দিষ্ট একটা বেগে আলফা কোণে অর্থাৎ ইউ বেগে আলফা কোণে প্রক্ষেপ করা হয়, তাহলে এক্স দূরত্বে ওয়াই উচ্চতা বিশিষ্ট একটা অবস্থানে যদি অবস্থান করে। এবার আসুন, আমরা জানি এই শীর্ষবিন্দু দিয়ে এই যে এই লম্ব রেখাটা, এটা হচ্ছে অক্ষরেখা বলা হয়। এটাকে বলা হয় অক্ষরেখা, রাইট? এবং এখানে একটা উপকেন্দ্র থাকে পরাবৃত্তের। যেহেতু আমরা জানি প্রাসের গতিপথ একটা পরাবৃত্তাকার, তোমাকে প্রশ্ন করা হয়েছে এই যে উপকেন্দ্রিক লম্ব মোস্তাক, এই উপকেন্দ্রিক লম্বের এই প্রান্ত থেকে এই প্রান্তে যেতে কত সময় লাগে, অর্থাৎ এই সরণটুকু অতিক্রম করতে কত সময় লাগে, রাইট? এখন আমার প্রশ্ন, তাহলে এই সরণটুকু কত, এটা আগে তোমাকে জানতে হবে, রাইট? তো আমরা তো জানি অনুভূমিক বরাবর বেগ হচ্ছে ইউ কজ আলফা, এটা তো আমরা জানি। ইউ তো দেওয়া আছে, আলফা তো দেওয়া আছে, সুতরাং আমি অনুভূমিক বরাবর বেগ জানি। আর অনুভূমিক বরাবর সরণ মানে কি, সমবেগে যাই। এখন আমার প্রশ্ন, তাহলে এইটুকু দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তার মানে এই যে প্রাসের গতিপথ, এই প্রাসের গতিপথের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানতে হবে তোমাকে, রাইট?
আমি গতদিন একটা কুইজ পরীক্ষা নিয়েছি, জানো তোমরা, টেস্ট মজে 6টা প্রশ্ন দেওয়া ছিল। তার মধ্যে একটা প্রশ্ন ছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের একটা কনসেপ্ট। আমি ওখানে রিটেন ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম যে y = ax² + bx + c, অর্থাৎ যে কোনো পরাবৃত্তে যদি xy সম্বলিত পদ না থাকে, যদি কোনো পরাবৃত্তে xy সম্বলিত পদ না থাকে, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হলে এক ঘাতের সহগকে দ্বিঘাতের সহগ দ্বারা ভাগ করলেই হয়, তার মডুলাস মান নিতে হয়। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে আমি যদি বলি দিস ইজ এ, দিস ইজ বি, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ভাইজান তোমরাই বলো এখানে, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবি, এবি = সরণ বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমি কি বলেছি, আমার প্রাসের গতিপথের ইকুয়েশন দেখতে হবে। সেই ইকুয়েশনে যে চলকের সর্বোচ্চ ঘাত 1, এখানে কোন চলকের সর্বোচ্চ ঘাত 1 আছে মোস্তাক? y এর। আর কোন চলকের সর্বোচ্চ ঘাত 2? x এর। তাহলে আমার প্রশ্ন ছিল যে কোনো পরাবৃত্তের সমীকরণে যদি xy সম্বলিত কোনো পদ না থাকে, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগের মডুলাস। তাহলে এক ঘাতের সহগ কত এখানে মোস্তাক? 1 ডিভাইডেড বাই x² এর সহগ এর মডুলাস মান, অর্থাৎ g ডিভাইডেড বাই 2u² cos² আলফা, দিস ইকুয়াল টু 2u² cos² আলফা বাই g, দিস ইকুয়াল টু u² এর মান কত মোস্তাক? u মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 100 দুগুণ 200, তাহলে 2 × 100 × cos 60 ডিগ্রি মান হাফ, হাফের উপর স্কয়ার মানে 1/4 ডিভাইডেড বাই g এর মান 9.8। সো দিস ইকুয়াল টু 25 দুগুণ 50, 50 ডিভাইডেড বাই 9.8। দিস ইজ অনুভূমিক সরণ এবি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের হলো এটা। তাহলে তুমি যদি ম্যাথ না জানো, এখানে ফিজিক্সের অ্যান্সার করা সম্ভব না। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে এখানে। কি ক্লিয়ার? তাহলে এটা বাড়ালো তোমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দ্যাট ইজ এই অনুভূমিক সরণ বাড়ালো মোস্তাক। এখন তোমরা বলো এই অনুভূমিক সরণের যদি এখান থেকে এখানে অতিক্রম করতে t সময় লাগে, আমার বেগ আছে u cos আলফা, রাইট? তাহলে কি আমরা বলতে পারি যে এই সরণ ইকুয়াল টু u cos আলফা ইনটু টাইম t? বলতে পারবো কিনা বলো? এটা অনুভূমিক সরণ, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। অনুভূমিক সরণ ইকুয়াল টু অনুভূমিক বরাবর বেগ ইনটু সময়, এটুকু অতিক্রম করতে সময় লাগেছে মনে করো t। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমরা এখান থেকে বের করতে পারো যে বাহ 50/9.8 ইকুয়াল টু u এর মান তো দেওয়া আছে 10, cos 60 ডিগ্রি মান হাফ ইনটু t। তাহলে অতএব আমরা বলতে পারি t ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 9.8। ঠিক আছে না মোস্তাক? অর্থাৎ আমরা বলতে পারি 50/49 এত সেকেন্ড। বলো এটা ক্লিয়ার কিনা ভাইজান? এই অঙ্কটা ক্লিয়ার কিনা? তাহলে যদি তোমরাই বলো আমাকে, খুব সুন্দর অঙ্ক না বলো তো এটা? সবুজ দেবনাথ 1.02 সেকেন্ড। হ্যাঁ ক্লিয়ার। এটা নিয়ে কোনো সমস্যা আছে আর? কোনো সমস্যা নাই। ভেরি গুড। উপকেন্দ্রের কনসেপ্টটা আবার বলেন। উপকেন্দ্রের কনসেপ্ট না এটা, বুশরা ইয়াসমিন, এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করার কনসেপ্ট আর কি। লক্ষ্য করো ভাইজান, আর একটু বলে নিই, তাহলে এটা একটু ক্লিয়ার করে নিই, নাহলে ছেলেমেয়েদের অনেক ক্ষতি হতে পারে। তোমাদের ক্ষতি আমি চাই না। y² = 4ax, এটা একটা মোস্তাক পরাবৃত্তের সমীকরণ ছিল।
আবার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটাও কিন্তু পরাবৃত্তের সমীকরণ। তোমাদের জানা সমীকরণ দিয়েই আমি বলি, তোমরা কিন্তু জানো এই দুটা পরাবৃত্তেরই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ওকে, তোমরা কিন্তু জানো এটা, এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 4a, রাইট, এর মডুলাস। আমি আসলে এখান থেকেই বলি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার জন্য দেখো এই সমীকরণে কি এক্স ওয়াই সম্বলিত কোনো পদ আছে মস্তাক? এক্স ওয়াই সম্বলিত যদি কোনো পদ না থাকে তোমাকে দুটা জিনিস দেখতে হবে, পরাবৃত্তটা কোন চলকের সর্বোচ্চ ঘাত 1 আছে আর কোন চলকের সর্বোচ্চ ঘাত 2 আছে, রাইট। তাহলে তোমাকে দেখতে হবে 1 নম্বর, এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না, সেই পরাবৃত্তগুলোর উপকেন্দ্রিক লম্ব আমরা খুব সহজে বের করতে পারি। ওকে, তাহলে কি করবো আমরা, কি থাকা যাবে না, এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না। সেকেন্ড চেক, পরাবৃত্তটাতে কোন চলকের সর্বোচ্চ ঘাত 1, যেমন দেখো এখানে কোন চলকের সর্বোচ্চ ঘাত 1, এক্স এর। কোন চলকের সর্বোচ্চ ঘাত 2, ওয়াই এর। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ। অর্থাৎ আমি যদি এখন তোমাদেরকে বলি এরকম 5x স্কয়ার প্লাস 7x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0, এটা কিন্তু একটা প্যারাবোলা, এটা একটা পরাবৃত্ত, রাইট। তাহলে আমাকে তোমরা বলো এই পরাবৃত্তের সমীকরণে কোন চলকের সর্বোচ্চ ঘাত 1? তোমরা আবার বলো না যে ভাই এখানে x এর তো ঘাত 1 আছে, না, x এর সর্বোচ্চ ঘাত 2 আর y এর সর্বোচ্চ ঘাত 1, রাইট। তাহলে যার সর্বোচ্চ ঘাত 1 তার এক ঘাতের সহগ, তার এক ঘাতের সহগ কত আছে মস্তাক? -2 ডিভাইডেড বাই কার সর্বোচ্চ ঘাত 2, x এর, সেই দ্বিঘাতের সহগ কত? 5, এর মডুলাস মান দিস ইকুয়াল টু 2/5। সুতরাং এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2/5। আমি কি বুঝাতে পারলাম বাবা তোমাদেরকে? কি ক্লিয়ার? এবার কি ক্লিয়ার যে সমস্যার কথা বলছিলাম বাবা? উপকেন্দ্রটা কিভাবে নিশ্চিত করলেন? উপকেন্দ্র সর্বোচ্চ উচ্চতার লাইন হবে, হ্যাঁ সেটাই তো কথা। শীর্ষবিন্দু দিয়ে যে সরল লেখাটা যায় সেটাই তো। ওমা, তোমরা যখন পরাবৃত্ত অঙ্কন করো, এই পরাবৃত্তর অক্ষরেখা এটা, এটা যদি উপকেন্দ্র হয় এর উপকেন্দ্রিক লম্ব এটা, ঠিক না? আচ্ছা যাই হোক, ছোট মানুষ বুঝতে পারো নি, কে ক্লিয়ার এটা, তাই না? এবার আসো আরেকটা প্রশ্নের অ্যান্সার করবো আমরা। প্রশ্নটা লেখো, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত একটি বস্তু। প্রশ্নটা লেখো, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত একটি বস্তু পাঁচ কিলোমিটার দূরের একটি বস্তুকে আঘাত করে। 5 কিলোমিটার দূরের একটি বস্তুকে আঘাত করে। বস্তুটির প্রক্ষেপ বেগের মান স্থির রেখে, লিখে দিই তাই না, অনুভূমিকের সাথে সাথে 60 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত একটি বস্তু 5 কিলোমিটার দূরের একটি বস্তুকে আঘাত করে। একটি বস্তুকে আঘাত করে, ওকে। বস্তুটির প্রক্ষেপ বেগের মান স্থির রেখে, প্রক্ষেপ বেগের মান
স্থির রেখে প্রক্ষেপ কোণের মান পরিবর্তন করে 10 কিলোমিটার দূরের বস্তুকে কি আঘাত করতে পারবে? আঘাত করতে পারবে, প্রশ্ন হচ্ছে এইটা। ওকে, খুবই সুন্দর একটা প্রশ্ন, কিন্তু এক্সিলেন্ট প্রশ্ন। দেখো তাহলে প্রশ্নটা কি, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত একটি বস্তু কেন 5 কিলোমিটার দূরের একটি বস্তুকে আঘাত করে। প্রক্ষেপ বেগের মান স্থির রেখে প্রক্ষেপ কোণের মান পরিবর্তন করে 10 কিলোমিটার দূরের বস্তুকে কি আঘাত করতে পারবে? বলো, তোমরাই বলো, প্রশ্নটার উত্তর বলো। উপকেন্দ্রটা কিভাবে নিশ্চিত করলেন? কনিকের ক্লাস করতে। হ্যাঁ, তাহলে বলো তো ভাইজান, এই প্রশ্নটার অ্যান্সার কি করতে পারবে না করতে পারবে না? শাহরিয়ার ইসলাম ন, শাহরিয়ার ইসলাম বলছে ন, সাদিয়া আফরিন বলছে পারবে, তারপরে মাইশা পারজানা মৌমিতা কিছুই বলছে না। বলো কি হবে? মোহাম্মদ হাসিবুল হক হীরা পারবে। দেখো পারবে কি পারবে না, এবারই তার উত্তর হয়ে যাক, ঠিক আছে? তো তাহলে মনে করো আমার কি কাহিনী দেওয়া আছে, দেখো এখান থেকে একটা বস্তুকে ইউ বেগে প্রক্ষেপ করা হয়েছে কত ডিগ্রি কোণে মস্তক? 60 ডিগ্রি কোণে। তাহলে 60 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হয়েছে, রাইট? তো কত ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হয়েছে? হ্যাঁ, 60 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হয়েছে। এবারে কি করেছে? কত কিলোমিটার দূরে মস্তক? 5 কিলোমিটার দূরের একটা বস্তুকে সে আঘাত করে। এই যে 5 কিলোমিটার দূরের একটা বস্তুকে আঘাত করে, এটা দ্বারা বোঝানো হয়েছে প্রথম অবস্থায় আনুভূমিক পাল্লা দেওয়া আছে তার 5 কিলোমিটার। কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। কত বেগে গেছে মস্তক? ইউ বেগে, তাই কিনা? নাকি বেগ দেওয়া আছে? বেগ তো দেওয়া নাই। তাহলে আমরা প্রথম অবস্থায় বলতে পারি যে এখানে 5 = ইউ স্কোয়ার সাইন 2 আলফা, 2 ইন্টু আলফার মান এখানে 60 ডিগ্রি ডিভাইডেড বাই জি। তাহলে বা 5 = ইউ স্কোয়ার বাই জি ইন্টু সাইন 120 ডিগ্রি। সাইন 120 ডিগ্রি মান কত? সাইন 120 ডিগ্রি মানে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে √3/2। ওকে, সাইন 120 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে অতএব ইউ স্কোয়ার বাই জি ইকুয়াল টু কত মস্তক? 10/√3 থাকে। এটা ইউ স্কোয়ার বাই জি এর মানে এটা, এটা প্রথম অবস্থায়। এবারে তুমি বললা দ্বিতীয় ক্ষেত্রে যে যদি বস্তুটার বেগ অপরিবর্তিত রাখা হয়, বেগ অপরিবর্তিত বাট কোণের মান আলাদা। এবারে মনে করো কোণের মান করে দিলা হচ্ছে তুমি থিটা। এবারে বলছো যে 10 কিলোমিটার দূরের বস্তুকে আঘাত করতে পারবে কিনা, 10 কিলোমিটার দূরের বস্তুকে আঘাত করতে পারবা কিনা, রাইট? তাহলে বলে এবারে অনুভূমিক পাল্লা কত? 10। তাহলে 10 ইকুয়াল টু, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, ঠিক না? এবারে বলো মস্তাক, বা 10 ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি এর মান কত? 10/√3 ইন্টু সাইন 2 থিটা, রাইট? এবার 10 আর 10 খস এখান থেকে, তাহলে সাইন 2 থিটা ইকুয়াল টু √3, ঠিক না? বলো সাইন কোন একটা কোণের সাইন অনুপাতের মান কখনো কি 1 এর থেকে বড় হয়? আমরা জানি এটা কি কখনো সম্ভব নয়।
আমরা জানি -1 less than or equal to sin 2 theta less than or equal to 1। সুতরাং ওই একই বেগে কোণ ভিন্ন করে 10 কিলোমিটার দূরের বস্তুকে আঘাত করা সম্ভব না, যেহেতু এটা সম্ভব না, রাইট। sin 2 থিটার মান কোনোদিনও √3 হতে পারে না। √3 মানে কি 1.73 এর মতো আর কি, রাইট। তার মানে এটার মান সাইন অনুপাতের মান কখনোই 1 এর থেকে বড় হতে পারে না, যেহেতু এটা সম্ভব না, সুতরাং 10 কিলোমিটার দূরের বস্তুকে আঘাত করা সম্ভব না। অ্যান্সার হবে সম্ভব না। কি ক্লিয়ার? পসিবল না, পসিবল না, হ্যাঁ ঠিকই বলেছো, পসিবল না। হয়েছে? এবারে আমি আরেকটা প্রশ্ন দেব তোমাদেরকে, সেটা হচ্ছে এরকম একটা প্রশ্ন দেব তোমাদেরকে। উলম্ব তলে, বলো তো মাস্তাক, উলম্ব তলে একটি প্রাসের প্রক্ষেপ পথের সমীকরণ y equal to ax minus bx স্কয়ার। প্রশ্নটা দিলাম এভাবে। এতদিন তো প্রাসের ক্ষেত্রে শুধু তোমরা কেবলমাত্র ওই আদিবেগ প্রক্ষেপ কোণ থাকলে সব বের করতে পারো, রাইট। তাহলে প্রাসের সমীকরণ হচ্ছে এইটা, রাইট। তাহলে কি বলেছে? এ ও বি ধ্রুবক, ওকে, হ্যাঁ, যাই হোক, প্রক্ষেপ বিন্দু হতে এক্স আর ওয়াই এর পরিচয় দেওয়া হয়েছে, ওকে, এবং প্রক্ষেপ বিন্দু হতে অনুভূমিক ও উলম্ব সরণ, নাকি ওই তো আর কি, উলম্ব সরণ এক্স আর ওয়াই, ঠিক আছে, জাস্ট এক্স আর ওয়াই এর পরিচয় দেওয়া হয়েছে। এবার বলছে বৃহত্তম উচ্চতা প্রাসের, এবারে দেখো প্রাসের বৃহত্তম উচ্চতা ও প্রক্ষেপ কোণ কত? প্রক্ষেপ কোণ কত, রাইট। দেখো এই অঙ্কগুলো দিলে সাধারণভাবে ছেলেমেয়েরা মাথা ঘুরে একবার 180 ডিগ্রি কোণে ঘুরে যায়, কারণ আমি যদি এখানে একটা অঙ্ক দিই y equal to √3x minus 5x স্কয়ার, মনে করো এরকম একটা অঙ্ক দিলাম, আমি দিয়ে বললাম এই প্রাসের সর্বাধিক উচ্চতা কত, এর প্রক্ষেপ কোণ কত, ছেলেমেয়েরা মাথা ঘামে যায়, ধরতে পারে না অঙ্ক, রাইট। কারণ কি, তারা তো শিখে এসছে বৃহত্তম উচ্চতা, হয় বৃহত্তম উচ্চতা মানে তো আদিবেগ থাকা লাগবে, আলফা থাকা লাগবে, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g, এটা বৃহত্তম উচ্চতা। আবার প্রক্ষেপ কোণ তো দেওয়া থাকতে হবে, নইলে কি করে বের করবো? আমরা তো শেষ হয়ে গেলাম। ঘটনা এটা না, ইউ হ্যাভ টু জানতে হবে। এই যে তোমার প্রাসের ইকুয়েশনটা দেওয়া আছে, এখানে আসলে কি বোঝায় এটা, রাইট। এটা তো একটা প্রাস, আমি কি এমনি বলছি যে প্রাসে ত্রাস সৃষ্টি করা যায়? কি হয়েছে, এরা কি বলছে, কোণ কত হবে? বলো তো বাবা। দেখো আমি বোঝাচ্ছি অঙ্কটা, যে আদিবেগ এগুলো না দেওয়া থাকলেও আমরা অঙ্ক করতে পারবো, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুধু একটু মনে রাখবা যে এই আকৃতির প্রাস অর্থাৎ y equal to x minus bx স্কয়ার, এটার গ্রাফ হয় এরকম, যে মূল বিন্দু থেকে ডাউনওয়ার্ড গ্রাফ এরকম, ঠিক আছে মাস্তাক? এখন বলো মাস্তাক, এটা তো হচ্ছে x অক্ষ আর এটা আছে হচ্ছে y অক্ষ, রাইট।
আর এটা সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল টু ax মাইনাস bx স্কয়ার, রাইট? তোমাকে বৃহত্তম উচ্চতা মানে এই মানটা বের করতে হবে, এই মানটা বের করতে হবে, রাইট? এখন আমার প্রশ্ন, আমরা জানি প্রাসের গতিপথ y ইকুয়াল টু x tan আলফা মাইনাস হাফ gx স্কয়ার ডিভাইডেড বাই u স্কয়ার cos স্কয়ার আলফা, ইউ নো ইট। বামে টানবো, তাই না? এটা প্রাসের গতিপথ তুমি জানো। আর প্রশ্নে দেওয়া আছে প্রাসের গতিপথ y ইকুয়াল টু x মাইনাস bx স্কয়ার। তাহলে বলো তো, তুলনা করো তো মস্তাক, এখানে x এর সাথে এখানে কত আছে, আর ওখানে x এর সাথে কত আছে? x এর সাথে আছে a। তাহলে আমরা বলতে পারি tan আলফা ইকুয়াল টু a, অতএব আলফা ইকুয়াল টু tan ইনভার্স a। মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো, তোমার প্রক্ষেপণ জানা। এইরকম ইকুয়েশন যখন দেওয়া থাকে তখন তোমার প্রক্ষেপণ জানা, tan ইনভার্স a। এবারে বৃহত্তম উচ্চতা ভাইজান, এই যে দেখো এখানকার বৃহত্তম মান বের করতে হবে। তুমি ভুলে যাও যে তুমি প্রাসের চ্যাপ্টারে আসো, তুমি চলে আসো ফাংশনে। y একটা x এর ফাংশন, y হচ্ছে x এর। তুমি চাচ্ছ এখানে y এর মান এখানে এটা হতে পারে, y এর মান এটা হতে পারে, y এর মান এটা হতে পারে, y এর মান এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। তুমি চাচ্ছ সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান মানে কি? যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, যে বিন্দুতে স্পর্শক, আমরা জানি কোন একটা গ্রাফের xy তলে কোন একটা গ্রাফের উপরিস্থিত কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে তার ঢাল হয় 0। তাহলে আমি যদি বলি এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx অফ y ইকুয়াল টু a মাইনাস 2bx, রাইট? তাহলে আমি y এর যদি এখন সর্বোচ্চ মান বের করতে চাই, y এর কি মান বের করতে চাচ্ছি? সর্বোচ্চ মান। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ বের করব। আমরা জানি ফর ম্যাক্সিমাম y, ভাইজান দেখো, ফর ম্যাক্সিমাম y ddx অফ y ইকুয়াল টু 0। তাহলে অতএব x ইকুয়াল টু লিখতে পারি a বাই 2b। তার মানে তুমি বলতে চাচ্ছ যে x এর মান যদি a বাই 2b হয়, x এর মান যদি a বাই 2b হয়, তখনই এই y এর মান হবে সর্বোচ্চ এবং সেটাই বৃহত্তম উচ্চতা। তাহলে এই x এর মান যদি এখানে বসিয়ে দিই এখন মস্তাক, তাহলে y ইকুয়াল টু a ইন্টু x এর মান হচ্ছে a বাই 2b মাইনাস b ইন্টু a স্কোয়ার বাই 4b স্কোয়ার। সো দিস ইকুয়াল টু a স্কোয়ার বাই 2b মাইনাস a স্কোয়ার বাই 4b, b কাটা যাবে। তাহলে এখানে 4b লসাগু করলে a স্কোয়ার বাই 4b এটা আসবে। এটাই বৃহত্তম উচ্চতা, y ম্যাক্সিমাম বৃহত্তম উচ্চতা। কি ঠিক কিনা বলো? আরেকটা জিনিস মস্তাক, x এর মান যখন a বাই 2b হয় তখন তুমি বৃহত্তম উচ্চতা পাও। তাহলে x এর মান যখন a বাই 2b হয় তখন তুমি বৃহত্তম উচ্চতা পাও, রাইট? তো এখন বলো, তাহলে এটার দ্বিগুণ কি অনুভূমিক পাল্লা না? তাহলে আমি যদি বলি এই প্রাসের অনুভূমিক পাল্লা কত, এই প্রাসের অনুভূমিক পাল্লা কত? অনুভূমিক পাল্লা হবে এর দ্বিগুণ, তাহলে a বাই b। তাহলে অতএব অনুভূমিক পাল্লা r ইকুয়াল টু a বাই b। এই যে দেখো অনুভূমিক পাল্লা, ঠিক? এই যে বৃহত্তম উচ্চতা। কি ক্লিয়ার? সাদিয়া আফরিন বলছে এভাবে তো ভেবে দেখিনি কখনো, ভাববা না তো। ফারহান এহসাস, কে ক্লিয়ার ভাইজান? ওই যে ফারহান, তোমরা তো আদিবেগ প্রক্ষেপণ এগুলো দেওয়া থাকলে বৃহত্তম উচ্চতা অনুভূমিক পাল্লা একবার তামা করে দাও, ঠিক কিনা? কিন্তু এই যে প্রবলেমগুলো যখন দিচ্ছি, একমাত্র তোমরা ছাড়া এই অঙ্কগুলো অ্যান্সার করতে পারবে না ওই রেডি উইথ ওই বুয়েটে গিয়ে, ঠিক আছে? সব ধরনের চিন্তা রাখতে হবে মাথায়। কি ক্লিয়ার? ভেরি ক্লিয়ার ভাইজান। তাহলে এপিসোড 1 আজকে এখানেই শেষ হলো। এপিসোড 2 আরেকদিন আমরা নোটিশ দিয়ে নিয়ে নেব। এরকমভাবে 4টা ক্লাস নেব আমি হচ্ছে এই প্রাসের। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকলো।
আমি জানি না ক্লাস কতটুকু তোমাদের কাছে উপকারী মনে হয়েছে বা উপকৃত কতটুকু হয়েছে তোমরা, ঠিক আছে। তো তোমাদের অনুপ্রেরণা মনে করো আমার শক্তি। তোমাদের যদি মনে হয় যে তোমাদের কিছুটা উপকার হচ্ছে, পরবর্তীতে এইভাবে ক্লাস নিতে থাকবো। তো তোমাদের কাছে অবশ্যই সহযোগিতা চাই এই গ্রুপটাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তোমরা অবশ্যই এই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার দিবা এবং বন্ধুদেরকে জানাবা যে এরকম একটা গ্রুপে আসো, অনেক ভালো কিছু শেখা যায়, যদি তোমাদের কাছে ভালো মনে হয়। আর যদি না মনে হয়, দরকার নাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।